হার্ট ব্রেক এমনভাবে ধরছে আমি তার গায়ের উপর কি চড়ে বসছিলাম পিছন থেকে। তখন একটা লম্বা হ্যাংলা পাতা মানে মানে মোটামুটি এসে আমার মুখে এভাবে বিজে জাতীয় কিছু একটা আমাকে কি লাগাই দিয়েছিল। আমি যে গাড়িতে আছি আমার মনে হচ্ছে আমার ওই গাড়িতে মনে অ্যাম্বুলেন্স আওয়াজ হচ্ছে। আমি একটু যখন নাড়াচাড়া করতেছিলাম ওই পর্যায়ে তারা আমাকে বলে যে হালার সেন্স ফিরছে। একজন বলতেছিল যে বস মানে রাখবো নাকি ফেলে দিব। তখন নিজেকে খুব মানে ভাবছিলাম মানে আমি আমার সন্তানের মুখে দেখতে পারবো না। আপনি তো তখন ভাবেন নাই যে আপনাকে ছেড়ে দেবে? না, আমি তো তখন ডেথ। আপনি যে বেঁচে ফিরলেন আলহামদুলিল্লাহ, কিন্তু তার পরের জীবনটা কেমন ছিল ভাই? আবার ঘুরে দাঁড়াতে পারছেন? আবার অর্থনৈতিকভাবে ঠিক হতে পারছেন? ভাই আমি আসলে একদম আমার জীবনটা একদম ধ্বংস করে দিয়েছে। আমার সন্তান যখন বলতো আব্বা আমার জন্য ওটা আইনো, মানে সন্তানদের আপনার আমার রাখা খুব কষ্ট ছিল। গুম শব্দটা আপনি শুনেছেন? হাওয়া হয়ে যাওয়া, না থাকা, একটা মানুষকে হুট করে তুলে নিয়ে যাওয়া, এই শব্দগুলো আপনি শুনেছেন, নিউজ দেখেছেন, কিন্তু এর সঙ্গে আপনি যদি পরিচিত না হন তাহলে জ্বালাটা আপনি বুঝতে পারবেন। একটা মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ সংসার চালাচ্ছে, কোনো না কোনো কাজে একটা পুরুষ তার উপর নির্ভরশীল 5 থেকে 7 জন মানুষ, এবং হুট করে একদিন সে নাই। হয়তো বেঁচে ফিরল আল্লাহর রহমতে, কিন্তু 5, 7, 10 বছরের যেই ধকলটা তার উপরে গেল, সেটা কতটা প্রখর, কতটা কষ্টের, কতটা আগুনের আপনার কোনো ধারণা নেই। আজকের এই গল্পটা শুনলে আপনি অন্যভাবে দেখবেন জীবনকে। অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সত্যিকার কি কি হইতে পারে একটা মানুষের জীবনে, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। আমাদেরকে বলতে চাইলে আপনার ঘটনা আমাদের ইমেল আইডি এবং ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, যোগাযোগ করে আসবেন। ভাই, একটা সময় আপনাকে নিয়ে প্রচুর নিউজ হয়েছে সবগুলো জায়গাতে, এবং আপনার জীবিত উদ্ধার হওয়া, সেটা একটা পরিবারের জন্য অনেক কিছু ছিল। কিন্তু যেদিন থেকে আপনাকে তুলে নিয়ে গেল তারপর থেকে আজকে পর্যন্ত তো আপনি স্বাভাবিক না, আপনার জীবন স্বাভাবিক না। জি ভাইয়া। আপনাকে নিয়ে গিয়েছিল কত তারিখে? আমার ভাইয়া নিউজটা আমি করছিলাম 2020-এর অক্টোবরের শেষের দিকে করছিলাম। আর আপনাকে তুলে নিয়ে গিয়েছে কবে? আমাকে 28 অক্টোবর রাতে। 28 অক্টোবর তুলে নিয়েছে। 2020। আপনাকে খুঁজে পাইছে কোথায় পরে? আমাকে 1 তারিখ, নভেম্বরের 1 তারিখ সীতাকুণ্ড জঙ্গল থেকে একটা। এই কয়েকটা দিন কোথায় রাখছিল আপনাকে? আপনি কি জানেন কিছু? না, আমি ওসব বিষয়ে বাট তেমন কিছু বুঝতে পারিনি। যা আন্দাজ করছি মানে আমি একটা আইডিয়া করছি। আমার যে রুমে ছিলাম আমার ওই রুমে একটা ছোটো চিকন ব্যালকনি ছিল। যাতে আমি ব্যালকনি দিয়ে আমি ওই গাছে পাতা দেখা যেত এতটুকু। আর রুমটা গিয়া ছিল আর ফ্লোরটা মেরেছিল ওই খুব পুরোনো আমলের টাইলস মানে মোজাইক করা খুব পুরোনো, মানে এগুলা ওই জাস্ট ঝাপসা আলো যতটুকু বুঝতে পারছি। কিন্তু ওই রেল যখন আসতো, মানে রেল বিটে পাঠিয়েছিলাম আমি, রেল আসলে আমাকে টর্চার করতো, আর রেল চলে গেলেই টর্চার আমাকে থামা দিত। মানে যখন রেলের একটা ওই যে হুইসেল দেয় না, রেলের শব্দ, হ্যাঁ, রেল শব্দ যখন শুনতাম তখন তারা ঢুকে আমাকে বিভিন্ন ওই গাছ জাতীয় মানে ইয়াতে আমাকে মারধর করতো। আর নিউজ করবে কিনা বল এইগুলো আমাকে মারধর করতো। আমার বুকে, পিঠে, আমার শরীরে এখনও দাগ আছে। আমার এই নাভি থেকে শুরু করে আমার রান পর্যন্ত অনেক দাগ আছে। তো বিশেষ করে আমি ওই মানুষগুলোকে তেমন চিনি না, কিন্তু বাট অপরিচিত লোক, তেমন কাউকে চিনি না। তবে এরা আমার ধারণা এরা পড়াশোনার লোক হবে। এরা আমাকে খুব মারধর করতো। ওই রেল যখন আসতো তখন আমাকে মারধর করতো, আর রেল চলে গেলে মারধর থামা দিত। তো আমাকে তারা 4বার আমাকে টর্চার করছে। এর মধ্যে আমাকে শুধু 2বার ওই শুকনো বন আর মানে পানি দিছে, আর তেমন কিছু না। আমি আমার যাবতীয় ওয়াশরুম সব আমার এখানেই মানে আমাকে করতে হয়েছে। তখন আমার বেশিরভাগ তখন আমার জাস্ট মানে আমাকে আমার শরীরে মানে প্রস্রাব আমাকে এখানে সারতে হয়েছে। এই যে এত বড় একটা ঘটনা ঘটলো ভাই, তারপরে অনেকগুলো দিন পার হইল, ওই ঘটনা থেকে উদ্ধার হওয়ার পর থেকে আপনার জীবনে আবার কি কি শুরু হলো?
আসলে ভাইয়া এই বিষয়গুলো আমি মানে ঘটনার পরের যে ঘটনাগুলো ঘটছিল আমার লাইফে প্রায় 5 বছর আমি যেটা মানে সংগ্রাম করেছি, এই বিষয়গুলো আমি সহজে কাউকে বলতে পারি না। এমন একটা অবস্থায় আমি পড়ছি। আম, আমার চলাফেরা, আমার সমাজ, আমার সহকর্মী, আমার আত্মীয়স্বজন, সবার সাথে আমার একটা মানে যোগাযোগ রয়েছে। এখন আমি আমি ছিলাম উদ্যোক্তা ছিলাম। ছোটোখাটো আমার একটা ব্যবসা ছিল, আন্দোগিলা প্রিন্টিং ব্যবসা মোটামুটি। আর একটা নিউজ পোর্টাল গিয়ে করতাম। আর আমি এই জাতীয় ম্যাগাজিন, একটা ম্যাগাজিন ছিল আজকে সূর্যোদয়, ওইখানে আমি লেখালেখি করতাম পলিটিক্যাল বিটগুলো। তো পাশাপাশি আমি বিভিন্ন পত্রপত্রিকায় ফ্রিল্যান্সিং করতাম, কলম টলম লিখতাম। ওর ওইগুলোর মাঝে আমি আন্দোগিলের প্রিন্টিং ব্যবসা দাঁড় করেছিলাম। আমার স্টাফ ছিল। তো আমি মোটামুটি আমার আর্নিং, মোটামুটি লাইফটা খুব সুন্দর করে আমি মানে সাজাচ্ছিলাম। আমি মোটামুটি আমার পরিবারে আমার এক মেয়ে এক সন্তান, আমার এক মেয়ে এক ছেলে, আমার পরিবার নিয়ে আমি মোটামুটি মানে আস্তে আস্তে করে দাঁড়াচ্ছিলাম। আমি শহরে থাকতাম একটা বাসা নিয়ে, ছোটো একটা বাসা নিয়ে, ব্যাচেলার। আমার ওয়াইফ থাকতো গ্রামে। আমি সাপ্তাহিক বৃহস্পতিবার শুক্রবার যাওয়া আসা করতাম রাত্রেবেলা। বৃহস্পতিবার গেলে শনিবার চলে আসতাম অফিস টাইমে। তো ওই সুবাদে মোটামুটি ভাইয়া মোটামুটি আমি গ্রামে অনেক অনেক সামাজিক কাজ করেছি। আমি গ্রামে আমি গেলেই সামাজিক কাজ মোটামুটি বৃক্ষরোপণ, মাদ্রাসা, মসজিদ, পুকুর, রাস্তাঘাট, আমি যতটুকু পারি আমার এলাকার ভাই বাদার নিয়ে আমি কাজগুলো করতাম। তো ভাইয়া এক পর্যায়ে আমি মোটামুটি আমি ইনভেস্টিগেটিভ রিপোর্ট বেশি করতাম। আমার 2016 থেকে আমি ইনভেস্টিগেটিভ রিপোর্টে আমার ঝোঁক ছিল বেশি। আমি বেশিরভাগ ক্রাইম রিপোর্টের মধ্যে আমার একটু বেশি ছিল আর কি। তো আমি এক পর্যায়ে গিয়ে আমাদের এক সহকর্মী মানে আমাদের ব্যবসায়ীর একটা জায়গার বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকা নিউজ করেছে, বাট কেউ নামটা দেয়নি। নিউজটা করেছে একটি প্রভাবশালী মহল ব্যবসায়ীর জায়গা দখল করেছে। বাট প্রভাবশালী মহলটা কে, ওই নামটা মানে কেউ প্রকাশ করেনি। তো এক পর্যায়ে ভুক্তভোগী ব্যবসায়ী যখন বলছে, সরোর ভাই সাংবাদিকতা অনেকে করে, মানে সব কিছু তো লস, বাট নিউজের দামটা কে দিল না, প্রভাবশালী মহলেই। তা আমি এক পর্যায়ে বললাম ঠিক আছে ভাই, দেন আমি দেখি এটা কী করা যায়। তা আমি নিউজটা ভালো করে পড়ে টরে তো আমি মোটামুটি প্রিপার নিলাম যে আমি নিউজটা আমি করবো। তাই নিউজটা আমি করার জন্য আমি যে যার বিরুদ্ধে উনি অভিযোগ করেছেন বা নিউজ করতে যাচ্ছেন, আমি তার বাসায় মানে গিয়েছিলাম। বাট দাঁড়ান, আমাকে ঢুকতে দেয় নেই, উনি নেই, উনি বাইরে চলে গেছে। তো আমি এক পর্যায়ে ওনাকে কল করছিলাম 2-3 বার, বাট উনি কোনো রেসপন্স দেয়নি আমাকে। তো ওই প্রেক্ষিতে আমি তারপরে এসে আমি নিউজটা করেছি। আমার নিউজটার হেডলাইন ছিল চট্টগ্রামে ব্যবসায়ীর জায়গায় ভূমিমন্ত্রী ভাইয়ের কুদৃষ্টি। এটা ছিল আমার হেডলাইন ছিল। তো ওই হেডলাইনটা আমি মোটামুটি করার পরে নিউজটা আমি পাবলিশ করার ঠিক রাত 12টার পর থেকে আমার নিউজটা মোটামুটি এটা খুব রিচ হচ্ছে বেশি। তো আমি তেমন কিছু মাথায় নিয়ে নিই। তারপর দিন সকালবেলা আমার একটা কল আসছিল। আমি তখন শনিবার গ্রাম থেকে শহর আসতেছিলাম, মানে লোকাল সিএনজি করে আসতেছিলাম। ওই আমার মোটর বাইকটা আমি গ্যারেজে ছিল, তো আমি সিএনজি করে আসছিলাম। তো তখন একটা কল আসছিল যে বেশি মানে আমাদের চট্টগ্রাম ভাষায় বলে বেশি বাড়ি গিস গুই, মানে বালানো ভালো যাবি, এভাবে আমাকে একটা তো অনেকে মনে করছে, আমার অনেক বন্ধুবান্ধব আমাকে ফান করে না, আমি এটা ফান হিসেবে এত কিছু সিরিয়াসলি নিই। আমি বিষয়টা এসে আমার অফিসে বলছি, আমার বন্ধুবান্ধবকে বলছি এগুলো কে না কে মস্কারি করছে, তো এরকম হইতে পারে। আমি এটা নিয়ে এত আর মাথা ঘামিনি। তো তারপর ঠিক 4-5 দিন পরেই আমি যখন আমার গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাত্রেবেলা বেরিয়েছিলাম একটু জরুরি কাজে, সকালে আমাদের বাড়ি কিছু কাজ ছিল। তো আমি আমার সকালে মানে ওই জন্য আমি অফিস সেরে আমার বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি রাত্রেবেলা বাড়ি যাব। ওই মুহূর্তে তখন পাঠাও কিন্তু মোটামুটি মানে খুব পপুলার,
পাঠাও তখন নতুন নতুন মোটামুটি মানে চট্টগ্রামে খুবই ভালোই ওরা সার্ভিস দিচ্ছিল। তা আমি মানে একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য কী করতেছি, আমি পাঠাওটা কী করলাম, চয়েস করলাম। আমি আমার বাসা থেকে বের হয়ে মানে আলমাস সিনেমা হলের একটু আগে দাঁড়াইছিলাম। দাঁড়িয়ে মানে একটা হ্যাংলা পাতলা একটা ছেলে, মানে তার গাড়িটা খুব বড় সড়ো মোটর বাইক। তো সে মানে আসতে আমি তাকে হাত দেখাইছি। সে বললো ভাই কই যাবো, আমি 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 নতুন ব্রিজ যাবো। সে বলে উঠেন উঠেন আমাকে বলতেছে, মানে আমার সাথে যে কোনো কোনো দাম বার্গেনিং করা নেই। আমি বলছি ভাই 100 টাকা দিব, আমি তাকে তারপর 100 টাকা দিব। বলছে ভাই ওঠে ওঠে সমস্যা নেই। আমি কী করছি, উঠে গেছি। আমি মোটর বাইকে করে ওঠার পরে আলমাস থেকে কিছু দূর সামান্য আমাদের একটা ইয়ে আছে বলে বেবি টাওয়ার বলে, বেবি টাওয়ারের মানে যাওয়ার সামান্য ওইখানে মুখে দেখি সে খুব মানে হার্ট ব্রেক ধরছে। হার্ট ব্রেক এমনভাবে ধরছে আমি তার গায়ের উপর কি মানে একদম চড়ে বসছিলাম পিছন থেকে। তখন একটা লম্বা হ্যাংলা পাতলা মানে মানে মোটামুটি এসে আমার মুখে এভাবে বিজে জাতীয় কিছু একটা আমাকে কি লাগাই দিয়েছিল। লাগাতে সঙ্গে সঙ্গে তারা আমাকে ওই হেলমেটের মতো কি একটা আমাকে মানে ইয়ে করছে। তো আমি আমার শক্তিতে আমি আমি মাঝামাঝি তো মাঝামাঝিতে আমি তাদের সাথে মানে মুভ করতে পারিনি। তো এক বিষয়ে আমি তখন আমার সেন্স আর ছিল না। প্রায় অনেকক্ষণ পর আমি নিজেকে যখন দেখতেছি আমি মানে আমার কানে বাজে আসতেছে ওই যে হুইসেলের আওয়াজ, অ্যাম্বুলেন্সের যেরকম আওয়াজ হয় না, অ্যাম্বুলেন্সের মতো আওয়াজ হচ্ছে। আমি যে গাড়িতে আছি আমার মনে হচ্ছে আমি আমার ওই গাড়িতে মনে অ্যাম্বুলেন্সের আওয়াজ হচ্ছে। তা আমি একটু যখন মুখ টুক যখন গিয়া করতেছিলাম নাড়াচাড়া করতেছিলাম, ওই পর্যায়ে তারা আমাকে বলে যে এটা মানে ঢাকায় একজন বলতেছে যে হালার সেন্স ফিরছে, এই ধরনের জ্ঞাটিয়া করতো। তাও চট্টগ্রামের একজন ছিল, তো বলে তারা গ্যা করতো মানে এভাবে গেছে। তখন আমাকে আবার তারা আমাকে আবার কি ট্যাবলেট মুখে দিয়ে গ্যা করছিল। তো এরপর থেকে আমি আর তেমন কিছু বলতে পারি। আমার শরীরে তখন একদম গ্যা ছিল না, বাট আমার গ্যাটে বানা ছিল কিন্তু। তো এই অনেকক্ষণ পর আমি আমাকে ওই একটা রুমে আমি আবিষ্কার করছিলাম, ওখানে অনেক টর্চার করছে আমাকে। শুধু বলছে কি আর নিউজ করবি কিনা বল, মানে বেশি বাড়ি গেছিস। আমি তার নেভারা সাংবাদিক, তারপরে আমাকে দিয়ে সাংবাদিকদেরকে হুমকি দিচ্ছে, আমাকে টর্চার করে আমাকে দিয়ে চট্টগ্রামের সাংবাদিকদেরকে সাহায্য করতে হবে, বেশি বাড়ি গেছে। তো এইসব কথা বলতেছে। তারপরে আমাকে আরও অনেক কথা বলছে, মানে এই কয় টাকা পাইছে এই সেই। আমি আমার তো কোনো ইয়ে নেই। তা আমি এক পর্যায়ে বলছি ভাই আমার ফ্যামিলি, আমার একটা মেয়ে একটা ছেলে আছে ভাই, আমি আর কিছু করবো না, দিদিকে আমি নিঃশ্বাস করবো না, যা হওয়ার হয়ে গেছে আমার মাফ করে দেবে আমার, আমি আর কিছু করবো না। তো তারা ওই ওদের মোবাইলে একজন কল করে লাউডে আমাকে ভয়েস শোনায়। মোবাইলে যখন কল করে একজন, তখন বলে যে কি এদেরকে মানে কী অবস্থা, ওর সাইজ করছো কি না, মানে আমাকে ওই তো বলতেছে জিজ্ঞেস কর নিসার করবে কিনা জিজ্ঞেস কর, এই ধরনের কথা বলতেছিল। তা আমি গ্যাস করছি ওই উপর থেকে যে ফোন দিচ্ছে তাহলে ওই আমাকে এটা করাইছে। তা আমি এটা এত কিছু মাথায় আমি অনেক কান্নাকাটি করে আমি তাদের মাফ চাইছিলাম, ভাই আমার এই অবস্থা আমি আর করবো না। তো আমাকে তারা একটা ফোন মানে একজন বলতেছিল যে বস মানে রাখবো নাকি ফেলে দিব। আমি তখন নিজেকে খুব মানে ভাবছিলাম মানে আমি আমার সন্তানের মুখ আর দেখতে পারবো না। আপনার বাচ্চার বয়স কত তখন? তখন 5 বছর ছিল। আমার মেয়ের বয়স ছিল 7 বছর, ছেলের বয়স ছিল 4.5 বছর। ওদের মানে মানে ওদেরকে দেখতে পাবো না ভাবছিলাম, কিন্তু ওরা প্রেস ক্লাবে মানববন্ধন করছিল। তো আমি এক পর্যায়ে গিয়ে মোটামুটি যাক বাংলাদেশের সব সাংবাদিক এবং আমার এই ইউনিয়ন বিএফইউজে ক্লাব থেকে শুরু করে সবাই আন্দোলন করছিল মোটামুটি, এবং সকল ভার্সিটিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে আমার নামে
আমার জন্য স্মারকলিপি দিয়েছিল। তারপরে সিএমপি, চট্টগ্রাম মেট্রোপলিটন, মানে আমাদের সিএমপি পুলিশ কমিশনের কার্যালয় ঘেরা পড়ছিল আমাকে উদ্ধারের জন্য। সে তখন চন্দনেশ মিডিয়া ক্লাব আছে, আমার বাড়ি চন্দনেশ মিডিয়া ক্লাবের আমাদের সভাপতি জামশেদ ভাই, হোসেন ভাই, কামরুল ভাই, পুরবিদা, আমাদের যারা যারা আছে সবাই মোটামুটি এটা নিয়ে খুব ইয়ে করছিল। তখন আমাদের সাংবাদিক ইউনিয়নের আলী ভাই, সবাই মিলে, সবুল ভাইরা সবাই মিলে মোটামুটি একটা ভালো চাপ প্রয়োগ করছিল। তো ওই প্রয়োগ করার প্রেক্ষিতে আমাদের বিশিষ্ট জনরা, আমাদের পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান স্যার, উনিও খুব খোঁজখবর নিচ্ছিল আমার। তারপরে আমাদের পুলিশের তখন তৎক্ষণাৎ ডিআইজি আবুল ভাইয়া ছিল, উনি আমাদের এলাকার, উনিও খোঁজখবর নিচ্ছিল। তো সবার সমন্বয় আন্দোলনে আমি মোটামুটি লাইফটা ফিরে পেয়েছি। আমি আমাকে যখন ফেলে গেছিলো তখন ছিল জঙ্গল, ছিল সীতাকুণ্ড একটা মানে ব্রিজের নিচে ছিলাম। আপনি তো তখন ভাবেন নাই যে আপনাকে ছেড়ে দেবে? না, আমি তো তখন ডেথ, মানে আমি আর কারো মুখ দেখবো না। তো আমি ওই পর্যায়ে মোটামুটি কী হবে জানি না, ফ্যামিলির ওগুলো মনে মনে ভাবতেছিলাম। তো এক পর্যায়ে গিয়ে আমাকে যখন জঙ্গলে ফেলে দিয়েছিল, আমার তখন আমার কিচ্ছু মানে একদম কোনো জ্ঞান নেই, শরীরে পুরো শরীরটা কেমন কেমন জানি, আমার মানে কেউ কিছু মারলো আমার কোনো খবর হচ্ছে না। আমাকে যদি কেউ আঘাত করলো, আমার শরীরে যদি মানে কোনো কিছু লোহা দেবে, আমার কোনো খবর হচ্ছে না তখন। এই অবস্থা, শরীরের সেন্স মানে একটা পুরো অবস্থা গিয়েছিল। তো আমার আমার আমি যখন জঙ্গলে ছিলাম, আমার কানে একটা মাহফিলের আওয়াজ আসছিল, মাইকের আওয়াজ। মাহফিলের মাইকের আওয়াজটা আমার যখন কানে আসছিল, ওই মাহফিলের আওয়াজটা আমার কানে যখন টাচ করতেছে, তখন আমার সেন্স মানে ফিরতেছে। ওই অবস্থায় আমাকে ওইখানকার লোকজন আমাকে ধরাধরি কইরাই না, ওরা ওই একটা গ্যাতে রাখছে, মানে মেঝে ফেলে রাখছে ওই অবস্থায়। এরপর থেকে সব ইতিহাস মোটামুটি আমাদের গণমাধ্যমে, মানে আমাদের চট্টগ্রাম, ঢাকার জাতীয়, স্থানীয়, দেশ বিদেশ সব মিডিয়া প্রকাশিত হয়েছিল। আপনি যে বেঁচে ফিরলেন আলহামদুলিল্লাহ, কিন্তু তার পরের জীবনটা কেমন ছিল ভাই? আবার ঘুরে দাঁড়াতে পারছেন? আবার অর্থনৈতিকভাবে ঠিক হতে পারছে? ভাই আমি আসলে একদম আমার জীবনটা একদম ধ্বংস করে দিয়েছে, একদম পুরো ধ্বংস। মানে ধ্বংস বলতে কি, একটা মানুষ ঘরের উপার্জনক্ষম ব্যক্তি যদি একটা বছর বেকার থাকে, তার ঘরের অবস্থা কেমন হয়? আমি দেশের জীবিত অবস্থায় থেকেও, আমি জীবিত অবস্থায় ফেরার পরে মামলা করছিলাম আমাদের ইউনিয়নের নেতৃত্বে গিয়ার কারণে। পরে আমি ওই মুহূর্ত আমাকে 4বার অ্যাটাক করছিল, এই প্রাইভেট কার, সিএনজি, মিনি পিকআপ। আমি বাড়ি থেকে আসার সময় আমাকে বিভিন্ন ধরনের। পরে আমি এসব থেকে বাঁচার জন্য আমি ঢাকা চলে আসছিলাম নীরবে, গোপনে, কাউকে না বলে চলে আসছিলাম নীরবে। আমি ঢাকায় এসে একটা পত্রিকা জয়েন করছিলাম, তখন ওটা ছিল বণিক বার্তা অনলাইনে বিভাগে আমি কাজ করছিলাম। তো অনলাইন বিভাগে কাজ করার প্রেক্ষিতে ওরা আমাকে খুব ফলো করতেছিল, এই এই যে আমাদের সাবেক মুখ্যমন্ত্রী সাবেকুজ্জামান জাভেদের পরিবারের লোকজনরা। তখন আমি ওর ভাই রনি আমাকে মামলা করছিল, রনি আমার বিরুদ্ধে মামলা করছিল, 2টা মামলা, ফৌজদারি একটা, সিভিল একটা। বর্তমানে আমি ফৌজদারি মামলা আমার অব্যাহতি হয়েছে, আর সিভিল মামলাটা রানিং করতেছে, এটা বাতিল হওয়ার পথে আছে। তো আমি এগুলো যখন ফাইট করতেছিলাম, এরপরে আমার আসলে একটা মানুষ ভাইয়া, আপনি তো বুঝবেন, সংসার, আমার সন্তান যখন বলতো আব্বা আমার জন্য ওটা আইনো, আমি তখন বাইক থেকে ফিরলে নিতে পারতাম না। মানে সন্তানদের আপনার আমার রাখা খুব কষ্ট ছিল। পকেটে টাকা নেই, আমি তখন তো ওদেরকে বলতে পারতাম না আমার থেকে এটা নেই। আমি সন্তানদের আপনার যখন রাখতে পারতেছি না, তখন আমি বাধ্য কী করছি, আমার কিছু একটা করতে হবে। আমি ঢাকা চলে আসছিলাম। ঢাকায় এসে ওই স্টার একটা হোস্টেল আছে, হোস্টেল ছিলাম, একটা রুমে 2 জন থাকতাম,
মেজে। হোস্টেলে থেকে আমি মোটামুটি যে 5-6 মাস যা করা করছি, বাড়িতে টুকিটাকি যা পারা পড়ছি, কিন্তু আমার ওয়াইফ অনেক সংগ্রাম করছে। আমার ওয়াইফ খুব সংগ্রাম করছে। সে মানুষ যেভাবে পারছে মোটামুটি ছেলে মেয়েকে চালাই রেখেছে। ছেলে মেয়ে লেখাপড়ার দায়িত্ব মেনটেন করছে, ঘরের এগুলো মেনটেন করছে, সব কিছু মোটামুটি সে মোটামুটি ফ্যামিলির সাপোর্ট টাপোর্ট সব কিছু ব্যালেন্স করে সে মেনটেন করছে। কিন্তু আমার আমার উপর যাদের ছায়া ছিল, আমি যে আজকে আপনার এই সাথে কথা বলতে আসছি, আমার ভিতরে অনেকগুলো কথা জমে আছে, আমি যেগুলো কাকে বলবো বলা যাচ্ছে না। তো যাদের ছায়া ছিল, ওদের ছায়ার কারণে আমি এখন বেঁচে আছি। সত্যি কথা বলতে, আমি কিছু মানুষের ছায়া আমার উপর ছিল বিধায় আমি এখনো বেঁচে আছি। এখন আমি মনে করি আমার ওদের ছায়া আমার উপর আছে বিধায় বেঁচে আছি। তবে আমাকে অনেক কিছু মানুষ সাপোর্ট দিয়েছিল বিধায় আমি দুবাই চলে যাওয়ার পরও দুবাই সংগ্রাম করে আমি টিকে আছি এখনও। আমার পরিবারের খোঁজখবর নিয়েছিল, আমাদের জিল্লুর রহমান স্যার আমার পরিবারের খোঁজখবর নিয়মিত নিতেন। তো স্যার ঢাকা থেকে ফোন করতেন, বাড়িতে গেলে আমার পরিবারের খোঁজখবর নিতেন। তো মোটামুটি স্যার আমাকে কিছু খুব মোটিভেট করতেন, তুমি পারবা, তোমার টেনশন করতে হবে না, তুমি আবার নিজেকে দাঁড় করাও। তো ওই একটা মানুষের স্যারের কিছু মোটিভেটের কারণে আমি নিজেকে বারবার বলতাম যে আমি দাঁড়াবো অবশ্যই। তা আমি এক পর্যায়ে কী করছি, আমি বনিবার্তার থেকে আমার ওয়াইফকে বললাম আমি দুবাই চলে যাই। তখন ছিল করোনাকালীন, ট্যুরিস্ট ভিসা চালু করছিল। আমার ওয়াইফ টাকা পয়সা ধার করছে কইরা আমাকে বল তুমি চলে যাও, তোমাকে বাঁচতে হবে। আমার এক বড় ভাই ছিল দুবাইতে, নাম হচ্ছে জাফর ভাই। ওনার মাধ্যমে টাকা পয়সা এখান থেকে পাঠিয়ে ট্যুরিস্ট ভিসার ব্যবস্থা করে ওসি ইমিগ্রেশনের মাধ্যমে কিছুটা ফাইট করছিলাম। পরে আমি দুবাই চলে যাই। এরপর থেকে ভাইয়া প্রবাস জীবন যে কত কঠিন না গেলে বুঝতাম না। আমি প্রবাস জীবন আমি দুবাইতে গিয়ে আমি 8 মাস বেকার ছিলাম ওখানেও। আমি ওখানে কিছু বুঝতেছি না। ওদের ওখানে আরবি ভাষা বলেন, তারপরে বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক পরিবেশগুলো আমার মিলটা আমার খুব কষ্ট হচ্ছে ওখানে। আর ওখানে বাঙালিদের জন্য বাংলাদেশি পাসপোর্ট বা বাঙালি বললেই অনেকে এটা নাক ছিটকাই, জবের জন্য অ্যাপ্লাই করলো আর কি। আমি বিভিন্ন জায়গায় জবে অ্যাপ্লাই করছিলাম, মেট্রো রেলের কাউন্টার টোকেন কাউন্টার ম্যানেজার হিসেবে। আমি ওখানে মোটামুটি এই আমাকে যাচাবাচিতে ওরা রাখছিল। দেন যখন বাংলাদেশি যখন পাসপোর্ট দেখছে বা দেখছে তখন বলছে না আপনি হবেন না, তখন ইন্ডিয়ান একজনকে রাখছে। ওইখানে বেশিরভাগ হচ্ছে আপনার ইন্ডিয়াদের আধিপত্য বেশি, আমাদের বাঙালিদেরকে বেশিরভাগ হচ্ছে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন লেবার জাতীয় বেশি কাজে বাঙালিদেরকে ওরা নিয়োগ করে। আর কয়েকজন আছে ড্রাইভার, কয়েকজন ভালো ভালো যারা অফিসে জব করে ওরা বাঙালি পরিচয় দেয় না। দুবাইতেও যারা ভালো ভালো জায়গায় জব করে ওসব জায়গায় বাঙালি পরিচয় দেয় না অনেকে। তারপরে এইভাবে মোটামুটি আমি অনেক কিছু দেখেছি ওখানে দুবাইতে, আমাদের বাঙালিদেরকে কীভাবে আমিরাতের বা ইয়ারা করে। তো আমি এক পর্যায়ে গিয়ে আমি ওখানে গিয়ে মোটামুটি এক্সপো 2020 চালু ছিল, দুবাই এক্সপো। ওইখানে গিয়ে আমি পানি সেল করছিলাম। ওই যে একটা পানির কেস নিয়ে মেট্রো করে নিয়ে গেছিলাম। তখন ওখানে একটা পানির কেস ছিল আপনার 10 দিরহাম, এখানকার বাংলাদেশে 300 টাকা। তা আমি মোটামুটি ওই সময় আমি প্রায় 24টা পানি সেল করছিলাম।
তো পানি সেলের মোটামুটি গেছিলাম, তারপরে ড্রাগন মার্টে গিয়ে করছিলাম, এই সেলস মার্কেটিং করছিলাম, তারপর বিভিন্ন টুরিস্টের গাইড ছিলাম। তো এমনি করতে 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 মোটামুটি এক পর্যায়ে গিয়ে আমি এই আবির বলে আবির আবির একটা গিয়ে আছে সবজি সবজি ফল ফুড ওখানে গিয়া করে ব্যবসা বাণিজ্য ছিল, ওখানে আমার অনেক পরিচিত ছিল। তো আমি একটা ভাইয়ের মাধ্যমে ওনার গাড়ি ছিল, ওনার গাড়ি করে আমি মাঝে মধ্যে কিছু সবজি নিয়ে যেতাম, কিছু দোকানে দোকানে সবজি দিতাম। ওই বড় ভাইটা মোটামুটি খুব, উনিও যেত তো আমি ওর সাথে যেতাম। তো মাঝে মধ্যে বিভিন্ন শেড থেকে মালটা নিয়ে আবার বিভিন্ন দোকানে সাপ্লাই দিতাম। তো ওই পর্যায়ে গিয়ে তো একদিন একটা ট্রাভেলসের ব্যবসায়ী বলে তুমি আমার এখানে কাজ করো। তো আমি কী করছি, কী করব, তখন এখানে আমাদের যিনি ভাই ছিলেন লেনিন ভাই বলেন, লেনিন ভাই, রাজুর রহমান লেনিন ভাই, রাজুর রহমান লেনিন ভাই সে যোগাযোগ করছিলাম। আসলে আমি এখানে কিছু মানুষের কথা বলতে হবে, যেমন আমাদের ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, রাজুর রহমান লেনিন ভাই, তারপরে সিপিজে, আর্টিকেল 19, পারভেজ ভাই, তারপরে সাবিহা আপা, তারপরে জায়মা আপা, আমাদের বর্তমান যিনি গিয়ে আছেন এই যে শফিকুল আলম ভাই, প্রেস সচিব। তো তারপর মোটামুটি এই কয়েকজন মানুষের আমাকে সবসময় তারা আমাকে নক করতো, কী খবর তোমার, কেমন আছো, কী অবস্থা। তারপর নূর আলম খান ছিলেন একজন, উনি খোঁজ খবর নিতেন। তো সিপিজে সোনালি আপা আমার কন্টিনিউ খোঁজখবর দুবাইতে আমার রাখতেন। ওদের তো বাজেট নেই, ওরা কী করবে, তখন ওরা বলতেছে যে ভাই আমাদের বাজেট তো কম, আমরা আপনাকে তেমন কিছু করতে পারছি না, তো আপনি যতটুকু পারেন আমরা চেষ্টা করবো আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। আমার তো ওখানে বিছা লাগাতে হচ্ছে, টাকা লাগবে, তখন বিছা লাগানোর জন্য আমাকে মোটামুটি লেনি ভাই আমাকে খুব সাপোর্ট দিয়েছিল। তো এমনিতে মোটামুটি আমি এভাবে চলছিল জীবনটা। তো এক পর্যায়ে গিয়ে টুকি যখন যা পাই তখন তা করতাম। তো এক পর্যায়ে গিয়ে এক সময় গিয়ে আপনার এই ইলিয়াস ভাই বলে, আমাদের ইলিয়াস ভাই, শামসুদ্দিন ইলিয়াস ভাই, টিবিএসের চিটাং বিভাগীয় প্রধান, উনি গেছিলেন দুবাই দাঁড়াতে। তো বলছে তুমি এখানে আমার এক বন্ধুর ট্রাভেলস আছে, এখানে তুমি কাজ করো। তখন আমি সেলিম ভাই বলে, তো আমি ওই ট্রাভেলসে মোটামুটি কাজ শিখছিলাম টুকিটাকি। ট্রাভেলসের মানে ভিসা কীভাবে টাইপ করে, কীভাবে ভিসা বের করতে হয়, আমি এগুলো মোটামুটি। কয় বছর ছিলেন আপনি দুবাইতে? 3 বছর 5 মাস। এর মধ্যে আপনার ফ্যামিলি দেখতে পারছেন? না, ফ্যামিলি দেখতে পাইনি, জাস্ট ভিডিও কলে ফোন করতাম। টাকা দিতে পারতেন ফ্যামিলিতে? না, পারতাম না, আমি উল্টো ঘর থেকে টাকা আনতাম। ও মাই গড। আমার ওয়াইফ এই বিভিন্ন এনজিও থেকে লোন নিত, লোন নিয়ে আমাকে টাকা পাঠাইতো, আমি টাকাগুলা ওই টাকা দিয়ে মানে মোটামুটি সিট ভাড়া খাবার কাজ মেনটেন করছিলাম যখন বেকার ছিলাম তখন। আর ভাই একটা কথা, প্রবাসে আমি প্রতিটা দিন রাত্রে আমি কান্না করছি বালিশে, মানে আমার এত ঘুম হইতো না, মানে ফ্যামিলির কথা মনে পড়তো, সবসময় ফ্যামিলির কথা মনে পড়তো। আর আমার ছেলে মেয়ের সাথে কথা বললে আমার চোখে পানি আসতো, কারণ আমি কখনো ভাবিনি আমি প্রবাস যাব, আমি কখনো ভাবিনি আমি নিজে মানুষকে প্রবাসে না যাওয়ার জন্য কী করতাম। মানে আমি নিজে বলতাম ভাই প্রবাসে কি, দেশকে ইনভেস্ট করেন, দেশকে কাজে লাগান। আমি নিজে ভাইয়া অনেকজনকে আমি কী করছি, আমার খালাতো ভাই মন্দ ভাই অনেক আছেন, আমি বলছি ভাই দেশে যে কিছু কর, আমি যে বিদেশ যাবো কখনো ভাবিনি আমি, আমার ওয়াইফ, আমার পরিবার, আমার বড় আপা কেউ ভাবেনি আমি যে বিদেশ চলে যাব। এর মধ্যে আপনার সংসারে কত অর্থনৈতিক কষ্টটাই না গেছে? অনেক কষ্ট ভাইয়া, আমি বিশ্বাস করবেন আমি ধার দানা করে চলছি, বর্তমানে আমি অনেক ঋণগ্রস্ত। কিন্তু আমার সাথে যাদের ঋণগ্রস্ত আমার লেনদেন আছে প্রত্যেকের সাথে আমি যোগাযোগ রাখছি। আমি দুবাই চলে যাওয়ার পরও কিন্তু আমি যোগাযোগ, ওখান থেকে আমি কলে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে নক করছি, ভাই আমি দুবাই চলে আসছি, টাকা পাবেন, আমি দিয়ে দিব, আমাকে একটু সময় দেবেন, আমি একটু গোছা গাছা নিই। আমি ভাইয়া, কারণ আমি তার থেকে ধার নিচ্ছি, তাকে তো ভাইয়া কিছু কিছু দিছি ভাইয়া, যে যে ধরুন না 50,000 টাকা পাবে, আমি তাকে 10,000 টাকা দিছি, মানে 5,000 দিছি, 20,000 দিছি, অল্প অল্প যতটুকু পারছি দিছি। মানে এই যে এত কষ্ট করতেছেন, গুছিয়ে উঠতে পারছেন না ভাই, এখনও বুঝাতে পারিনি। অনেক আমার একদম জীবন ধ্বংস ভাইয়া। আমি 4.5 বছর, প্রায় 5 বছরের
আমার ফ্যামিলি স্ট্রাকচার, আমার পরিবারের সংসারের খরচ, ছেলে মেয়ে লেখাপড়ার খরচ, এভরিথিং মিলে আমি কিছু সাপোর্ট দিতে পারিনি। যেমন মানে যতটুকু পারছি দুবাই থেকে লাস্ট 1 বছর, মানে দেশে আসার আগে 8 মাস কিছু টাকা পয়সা ইনকাম করছিলাম। ওই যে ইয়াতে মানে আমের বলে ওখানে ইমিগ্রেশন অফিসে কাজ করে, এই যে মানুষের ফাইন দেয়া, মানুষের ক্যান্সেল ভিসা ঠিক করে দেওয়া, ওইখানে জাস্ট কাগজগুলো পড়তে পারলে আমেরে গেলে ওরা ঠিকমতো করে দেয়। ওই বাঙালিরা তো ঠিকমতো তেমন পড়ে না, না পড়ে এগুলো মানুষের কাজ চলে যায়। তো ওই যখন 100 আমার কাজ, তখন তার 100 টাকা বাড়ায় দেয়। এভাবে করে মোটামুটি আমি তখন কিছু টাকা পয়সা বাড়িতে বাড়াই দিলাম, 1,00,000-2,00,000 বাড়াই দিলাম। ওগুলো দিয়ে ফ্যামিলি মোটামুটি ওই ধার দেনা ছিল, মানে পা ঢাকলে মাথা দেখা যায়, মাথা ঢাকলে পা দেখা যায়, এই অবস্থা। 15,000 টাকা যদি লোন নিত, 40,000 টাকা চলে যেত কিস্তিতে, আর 10,000 টাকা দিয়ে কী চলবে? পরের মাসে আবার কিস্তি আসে, পরের মাসে কিস্তি আবার আসে, তো কিস্তি আবার দিতে হয়, এই ধার দেনা করে কিস্তি দিতে হচ্ছে। ভাই, এই যে এত ঘটনা ঘটলো, পরিবারের আশেপাশের মানুষজন কি পাশে ছিল? ভাইয়া কী বলবো, পরিবারের মানে মানুষজন ভাইয়া, আমার পরিবারের মানুষজন ছিল, বাট আমার এই ক্রাইসিস দেখে আত্মীয় স্বজন অনেক অবাক। মানে তখন প্রথম যা করার সহযোগিতা করছে, বাট তেমন সাড়া পায়নি কারো, এটাই তেমন সাড়া পায়নি কারণ আমার তখন চারপাশে শুধু অভাব আর অভাব। আপনি যদি বলেন যে আপনার জীবন থেকে মানুষ এটা শিখতে পারে, কি বলেন তো? আমার ভাইয়া কথা হচ্ছে, টাকাটা অনেক বড় প্রয়োজন মানুষের জীবনে। মানে আমি একমাত্র আমার সব থাকা সত্ত্বেও আমি কিন্তু টাকার কাছে অসহায় হয়ে গেছিলাম। দ্যাট মিন্স আমার যখন সময়টা খুব ভালো ছিল, যখন আমার ইনকাম ভালো ছিল, প্রতিষ্ঠান ছিল, ব্যবসা ছিল, তখন আমার চারপাশে মানুষ ইজি বিজি হয়ে বসে থাকতো। আর আমার যখন দুঃসময়টা আসছে, যখন খারাপ সময়টা, আমার যখন অভাব ঋণগ্রস্ত যখন আমাকে যখন ধরছে, আমি তখন কাউকে তেমন পাইনি, শুধু আমার পরিবার ছাড়া, আমার ওয়াইফ ছাড়া তেমন কাউকে পাইনি। এটাই, হাজব্যান্ড ওয়াইফ ছাড়া কেউ থাকেও না আসলে। সত্যি কথা ভাইয়া, খোঁজখবর রাখলেও ও রাখে, তুমি ভাত খাইছো কি না, এই যে সকালে ফোন করছে, নাস্তা করছো কি না, কী অবস্থা তোমার, আমি দেখা করছি। মোটামুটি বিদেশ থাকলেও সে আমাকে চেষ্টা করছে অনেক কিছু বুঝতে না দেওয়ার জন্য। এই যে আমাকে প্রতি মাসে আমার 40,000 টাকা আমার কিস্তি, কিন্তু আমার ইনকাম কত? বিদেশ থেকে আমি আসি, এই 5 মাস 10 দিন হচ্ছে আজকে, 5 মাস 10 দিন আমি একটা ইনকাম করতে পারিনি। টুকিটাকি মানে কাজকর্ম করে 70-80 টাকা ইনকাম করছি। যেমন টুকিটাকি কাজগুলো কি, যেমন ঢাকায় আসছিলাম, তারপরে চিটাগংয়ে, তারপরে একজনের একটা ভিসা ফাইন ছিল, ওখানে আমি কথাবার্তা বলে টুকিটাকি কাজগুলো করে মোটামুটি আমি কিছু টাকায় চলছে, আমার হাত খরচ চলছে। কিন্তু বাট আমি যে তেমন পারমানেন্ট করে ইনকাম যেতে পারিনি। তো মোটামুটি ধার দেনা করে এদিক সেদিক বলে দিলে, বড় ভাইদেরকে বলছি, মুখে বলছি, ওরকম আর কি। কিন্তু এর মাঝে আমার কিস্তি চালাতে হয়েছে, বাবাদার আসে আমার বাসায় টাকা বুঝতেছে, তো বাবাদাকে বলছে ভাই দিয়ে দিব। তো সব কিছু মিলেই আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন, সবাই একটু দূরে দূরে চলে গেছিলো ওই সময়টা। দোয়া করি ভাই ভালো থাকবেন এবং আল্লাহ আপনার সব বিপদ দূর করুক। চলো।